বিএনপি এখন এত সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে যেই কাজটা দেখাচ্ছে, এটা তাদের শক্তির প্রদর্শন নয়, এটা তাদের দুর্বলতা। তারা আসলে কিছুটাই দুর্বলতায় ভুগছে। তারা আসলে 5 বছর চলতে পারবে কিনা সম্ভবত তাদের মনে সেই আশঙ্কা আছে। আজকের এই আয়োজনের জন্য এবং আমাকে আমন্ত্রণ জানাবার জন্য, কারণ আমরা সবসময় এরকম অনুষ্ঠানে গিয়ে কথা বলার সুযোগ পাই না। এখন আমি একজন সাধারণ নাগরিক, আমি সাবেক উপদেষ্টা হতে পারি, কিন্তু এখন একজন সাধারণ নাগরিক হিসেবে আমার কিছু উপলব্ধি বলবো। কিন্তু আমার একটা জিনিস আমি বলতে চাই যে এই অন্তর্বর্তী সরকার যে পরিস্থিতিতে গঠিত হয়েছিল, যে গণ অভ্যুত্থান হয়েছিল, ওইটা তো কোনো সংবিধান মেনে হয়নি। এটা কি কোনো সংবিধান মেনে হয়েছিল? এবং ওই প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার যেটা হয়েছিল সেটা তো কোনো সংবিধানে ছিল না, আমরা তো সেটাতেই ছিলাম। আবার আমরাই নির্বাচন দিলাম, তাহলে আমরা যদি সংবিধানে না থাকি তাহলে ওই নির্বাচনটাও কী করে সংবিধানে হয়? এগুলো সব এলোমেলো ব্যাপার নিয়ে কিন্তু বর্তমান সরকার এখন ক্ষমতায় আছে। তার তারা যদি এখন প্রশ্ন তোলে যে সংবিধানের সব কিছু তারা মানছে, তারা কিন্তু একটা মিথ্যাচার করছে বা অসত্য করছে। সেটা আমি বলি যে এটা না করলেই পারতেন। আর যেটা হলো যে আমরা ওই সময় কিন্তু অনেকগুলো জেলাতে আমরা গেছিলাম, বিভিন্ন উপদেষ্টা, এবং আমরা যখন নাকি ভোটে গণভোটের পক্ষে বলেছি, তখন একজনের প্রশ্ন আমি একটু বলতে চাই। ওখানকার একজন ছাত্র, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন, তারা বলছে যে এটা কেন করছি। তো তখন একটা কথা ওরা খুশি হয়েছিল এটা বলে যে ওরা শুধু একজন সংসদ সদস্য নির্বাচিত করছেন না, ওরা সরকারও কিভাবে পরিচালিত হবে আগামীতে সেটা সহ বলে দিচ্ছেন। তার যার যার এলাকায় একজন সংসদ সদস্য নির্বাচন হচ্ছে না। এই নির্বাচনের পার্থক্যটা হচ্ছে যে একই দিনে তারা তাদেরকে বলে দিচ্ছে যে তো আপনাদেরকে কিছু সংস্কার করতে হবে এবং এগুলো খুব জরুরি। এবং যেই সংস্কারগুলো অন্তর্বর্তীকালীন সরকারের সময় হয়েছিল সেগুলো কিন্তু অনেকগুলো আলোচনার পরে হয়েছিল, অনেক বিশেষজ্ঞ সবার সাথে কথা বলেই হয়েছিল। তো ফলে এখানে এটা নিয়ে যে এভাবে প্রশ্ন তোলা হচ্ছে, বাতিল করে দেওয়া হচ্ছে, এগুলো একেবারেই একটা স্বৈরতান্ত্রিক একটা আচরণ আমি বলবো। তবে বর্তমান সংসদের আমরা খুব আগ্রহ নিয়ে দেখতে চাই, কিন্তু আমার কাছে খুব দুঃখজনক লাগে যে সংসদটাকে তারা এখন একটা ডিবেট ক্লাব বানিয়ে ফেলেছে। এবং এই ডিবেট ক্লাবে 2-3 জন ভালো বক্তা আছেন। এই আমাদের সরকারি দলে 205টা না 9টা 213টা আসন, আর অন্যদের 77টা থাকা সত্ত্বেও তাদের এদিকের বক্তা মনে হয় একটু বেশি আছে, ওদিকে মাত্র 2 জন দেখা যায়। আন্দালিব পার্থ আর সালাউদ্দিন সাহেব ছাড়া আমরা আর কাউকে দাঁড়িয়ে কোনো বক্তব্য দিতে দেখি না। অন্যরা খালি রাস্তার দাবি, হাসপাতালের দাবি, এগুলো খালি বলেন। তো কাজে এই সংসদে আমরা কি আশা করতে পারি? এগুলো তো কিছু হচ্ছে না। তো একটা জিনিস যে আমার মনে হয় যে বিএনপি এখন এত সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে যেই কাজটা দেখাচ্ছে, এটা তাদের শক্তির প্রদর্শন নয়, এটা তাদের দুর্বলতা। তারা আসলে কিছুটাই দুর্বলতায় ভুগছে। তারা আসলে 5 বছর চলতে পারবে কিনা সম্ভবত তাদের মনে সেই আশঙ্কা আছে। কারণ তারা 24 তো তারা দেখেছে, 24-এর আন্দোলন তো তারা দেখেছে। তারা যদি আসলেই ঠিক মতো না করে, 24-এ আন্দোলনে যারা করেছিল ওরা কি এখনো সক্রিয় নাই? ওরা কি এখনো তরুণ নাই? ওরা কি আগামী 5 বছরে বুড়ো হয়ে যাবে? ওরা তো তখনও তরুণ থাকবে। তো সেই তরুণরাই আবার যে রাস্তায় নামবে না, তারা এটা
তারাও মনে মনে আশঙ্কিত, কাজে ওরা এটাকে মনে করছে যে তাদের দিন খুব বেশি নাই। তো আসলে ব্যাপারটা হয়েছে যেটা হলো 2/3 মেজরিটি থাকার ব্যাপারটা, যে মানে এটাই আমাদের সংবিধানের সমস্যাটা ওখানেই রয়ে গেছে। তো সেজন্য মানে সংবিধান সংস্কার না করার যে কথা বারবার তারা বলছেন, এটার মাধ্যমে তারা সংবিধানেরই অবমাননা করছেন এবং সংবিধানকে তারা আসলে কিন্তু মানে একটা হাস্যকর একটা বিষয়ে পরিণত করছেন। আমি একজন বলছিলেন যে 2030 সালের নির্বাচন নিয়ে চিন্তিত। আমি কিন্তু মোটেও চিন্তিত না, এই জন্যে যে 2030 বহুদূর, কারণ এর মধ্যে যে 24 আরেকটা আসবে না এটা আমরা বলতে পারি না, কারণ এতদিন অপেক্ষা করা এরকম চলতে থাকলে সম্ভব হবে না। আমি এইটুকু বলে শেষ করছি। আর একটা হলো যে আন্তর্জাতিক আরেকটা হলো সংসদের সার্বভৌমত্ব নিয়ে তারা গলা ফাটিয়ে ফেলছে, কিন্তু গণসার্বভৌমত্ব কথাটা তারা মনে হয় ভুলে গেছে। জনগণের উপর কোনো রকম কোনো সার্বভৌমত্ব হতে পারে না, একমাত্র জনগণ সার্বভৌমত্ব, এখানে সার্বভৌম আর কেউ হতে পারে না। তো সেজন্য আমি সবাইকে অনুরোধ করব যে আন্তর্জাতিক পরিস্থিতির কথাটা মাথায় রেখে আমরা দেশের কি অবস্থা হবে আমরা জানি না। আর একটা পয়েন্ট অ্যাড করতে চাই যে আপনারা বাতিল অধ্যাদেশগুলো নিয়ে বলছেন, কিন্তু আসলে যেগুলো 133টার মধ্যে তিনটা ক্যাটাগরিতে হচ্ছে, বেশ কিছু হুবহু হবে, অনেকগুলো বাতিল হয়ে যাবে এবং কিছু হবে তারা আবার সংশোধন করবে, যে রিভিউ কমিটি। আমি দুইটা আইনের কথা বলতে পারি, অধ্যাদেশের কথা বলতে পারি, যেখানে যেই সংশোধনীটা তারা প্রস্তাব করে আবার বিল আকারে আনছেন সেটা হলো কোম্পানির ইন্টারেস্টে। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির মতো টোব্যাকো কোম্পানি, ফিলিপ মরিস, এদের ইন্টারেস্টে তামাক নিয়ন্ত্রণ আইন যেটা সংশোধনের জন্য আমরা প্রস্তাব করেছিলাম, ই সিগারেট বাতিল করার জন্য, নিকোটিন পাউচ বাতিল করার জন্য, নিষেধ করার জন্য, ওইটাকে বাতিলটাকে নিষিদ্ধটাকে বাদ দিয়ে তারা ওইটাকে বহাল রেখে কোম্পানির স্বার্থে তারা এই আইন পাশ করছে। একইভাবে ভূমি সুরক্ষা আইনের মধ্যে 3 ফসলি জমিতে খাদ্য নিরাপত্তার খাতিরে যেন 3 ফসলি জমিতে তামাক চাষ না হয়, এই ধারাটাকে বাদ দিয়ে এইটাকে আইন করা হচ্ছে। তার মানে জনগণের স্বার্থ না, দেশের খাদ্য নিরাপত্তার স্বার্থ না, কোম্পানির স্বার্থকে এখানে বড় করে দেখা হচ্ছে। এটা খুব দুঃখজনক। 1 জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধি হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষে তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নেই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই।
হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press, এক ফোঁটা